পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ। পদার্থবিজ্ঞান সূচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সামনে আমরা পদার্থবিজ্ঞান নিয়ে বিভিন্ন হিসাব নিকাশ করব, বিভিন্ন সূত্র লিখব। এখন একটা সূত্র কতটুকু সত্য, ওই সত্যতা কিভাবে যাচাই করব, তা হচ্ছে আমরা এই অধ্যায়ে পড়ব। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন রাশির একক লিখব, একক, মাত্রা, এই প্রত্যেকটা জিনিস আমরা এই অধ্যায় থেকে শিখব। যে একটা রাশির আমি একক কিভাবে দিব, তারপর হচ্ছে মাত্রাটা কিভাবে ডিসাইড করব, কিভাবে ঠিক করব, এই প্রত্যেকটা জিনিস আমরা এই অধ্যায়টা থেকে শিখব। তো আজকে হচ্ছে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে শুধুমাত্র রাশি নিয়ে। আমরা আজকে এখানে বিভিন্ন প্রকার রাশি নিয়ে পড়ব। তো অধ্যায়টার যে নাম সেটা হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ। তো এই অধ্যায়টা পড়ার আগে আমরা প্রথমে আরেকটা শব্দ সম্বন্ধে একটু পরিচিত হই, সেটা হচ্ছে জগৎ। এই যে জগৎ আছে, জগৎটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জীব জগৎ আর একটা হচ্ছে কি জড় জগৎ। এটা তো আমরা জানি। এই জীব জগতের মধ্যে কি কি আসে, যেমন মানুষ, হাঁস, মুরগি, অর্থাৎ যাদের জীবন আছে সেগুলো হচ্ছে কি জীব জগতের মধ্যে আসছে। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে জড় জগৎ। এই জড় জগৎকে আরেকটু ভাবে বলা হয় ভৌত রাশি বা হচ্ছে কি ভৌত জগৎ। এই জড় জগৎটাকে আরেকটু করে বলা হয় ভৌত জগৎ। এখন জড় জিনিসটা আমরা জানি যে জড় পদার্থ কি, যেমন কোনো একটা পদার্থের ভর, তারপর হচ্ছে কোনো কিছুর দৈর্ঘ্য, এগুলি কি একটা জড় পদার্থের মধ্যে পড়ে না? তারপর হচ্ছে কোনো কিছুর প্রস্থ, উচ্চতা, ওজন, তারপর হচ্ছে তাপমাত্রা, এগুলো সবগুলো হচ্ছে জড় বস্তুর মধ্যে আসে, জড় পদার্থের ভিতরে। তো এই যে আমরা এখানে লিখলাম দৈর্ঘ্য, ওজন, তাপমাত্রা, এগুলাই হচ্ছে যে ভৌত জগতের ভিতরে আর কি। তো তাই এগুলাকেই বলা হয় তোমার ভৌত রাশি। তো আজকে হচ্ছে আমরা এই রাশিগুলো নিয়েই পড়ব। তো রাশির মধ্যে হচ্ছে রাশিকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। রাশিকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মৌলিক রাশি, আর একটা হচ্ছে যৌগিক রাশি। যৌগিক রাশিকে আরেকভাবে বলা হয় লব্ধ রাশি। একইভাবে আমাদের যে মৌলিক রাশি আছে এটাকে কখনো কখনো স্বাধীন রাশিও বলা হয়। অর্থাৎ ভৌত যে রাশিগুলো আছে এটাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি। এখন মৌলিক রাশি কাকে বলে? মৌলিক রাশি যদি আমরা প্রথমে সংজ্ঞাটা যদি লিখি, এটা আসে এমন যে যে সকল ভৌত রাশি স্বাধীন, যা অন্য রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশি তাহলে এখানে আমরা মৌলিক রাশির সংজ্ঞাটা কি পেলাম, যে যে সকল ভৌত রাশি স্বাধীন, যা অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্য অন্য রাশি এদের উপর নির্ভর করে, তাকে মৌলিক রাশি বলা হয়। তো
বিষয়টাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে এমন যে মৌলিক রাশি হচ্ছে 7টা। আগে আমরা নামগুলো লিখি যে মৌলিক রাশি 7টি। প্রথমে হচ্ছে আমাদের দৈর্ঘ্য, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি লেন্থ। তো এটা নিয়ে একটু আমরা দেখি যে এখানে যেটা বলছে যে যে সকল ভৌত রাশি হচ্ছে স্বাধীন। স্বাধীন বলতে কেমন, যে ধরো আমার এখানে একটা ফিতা, এই ফিতাটার দৈর্ঘ্য, এখন যদি আমাদের কেউ জিজ্ঞাসা করে যে এই ফিতার দৈর্ঘ্য কত, আমরা সিম্পলি কি বলে দিব, আমরা ধরে নিলাম যে এটা 5 মিটার, যে ফিতাটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। দেখো এই 5 মিটার বলার জন্য আমাকে কিন্তু অন্য কোনো কিছুর কি সাহায্য নিতে হয় নাই, জাস্ট দৈর্ঘ্য 5 মিটার শেষ। একইভাবে ধরো কোন একটা মানুষের ভর জিজ্ঞাসা করলো, যে একটা ব্যক্তি বললো যে এর ভর কত, বললাম যে 40 কেজি শেষ। এখন তার ভর বলার জন্য আমাকে অন্য কোনো কিছু সাহায্য নিতে হচ্ছে হয় নাই, তাই হচ্ছে যে আমাদের এই যে ভরটা আছে এটাকে একটা মৌলিক রাশি বলা হয়। একইভাবে কোনো একটা এলাকার ধরো আমাদের তাপমাত্রা জিজ্ঞেস করলো, ধরো এই এলাকার তাপমাত্রাটা জিজ্ঞেস করলো, তো আমরা বললাম এই এলাকার তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি আমাকে অন্য কোনো কিছু সাহায্য নিতে হচ্ছে, অন্য কোনো রাশি না, জাস্ট তাপমাত্রাই। যেমন আমি যখন তাপমাত্রা বের করব, অন্য কোনো কিন্তু রাশি নিতে হচ্ছে না। তো তাই তাপমাত্রা হচ্ছে একটা মৌলিক রাশি। তো আমরা এখানে যে 7টা মৌলিক রাশি আছে এগুলোর নামগুলো যদি একটু লিখি, যে প্রথমে আমরা তো একটা পেলাম দৈর্ঘ্য, এরপর যে রাশিটা আসে সেটা হচ্ছে ভর, ভরকে ইংলিশে বলা হয় ম্যাস। এরপরে আমাদের আসে সময়, সময়কে ইংলিশে বলা হয় টাইম। তারপরে তাপমাত্রা, যেটা ইংলিশে হচ্ছে টেম্পারেচার। এরপরে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহকে বলা হয় ইলেকট্রিক কারেন্ট। এরপরে 6 নম্বরে দীপন তীব্রতা। দীপন তীব্রতাকে বলা হয় লুমিনাস ইন্টেন্সিটি। এরপর আমাদের শেষে আসে পদার্থের পরিমাণ, এটাকে বলা হয় অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। তাহলে এই যে এখানে যে 7টা লিখলাম, এই 7টাকে বলা হয় মৌলিক রাশি। একটা হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা, আর একটা কি পদার্থের পরিমাণ। তো এই 7টা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন পরীক্ষায় এমসিকিউতে আসে। এরপরে পাশাপাশি হচ্ছে আমরা সামনে আরও হিসাব নিকাশ করব, বিভিন্ন সূত্র লিখবো, ওই সকল সূত্রের একক বের করতে, মাত্রা বের করতে আমাদের এই মৌলিক রাশিগুলাই লাগবে। তো আপাতত হচ্ছে আমরা এই 7টা মৌলিক রাশিকে মুখস্থ রাখবো। যেমন দেখো এখানে প্রত্যেকটা রাশি স্বাধীন। ধরো আমাকে বললো যে এখন কয়টা বাজে, সময় কত, আমরা সিম্পলি কি বলবো, যে ঘড়ি দেখে বলবো ধরো এখন 2টা বাজে বা বিকাল 4টা বাজে। আমাদের কিন্তু অন্য কোনো কিছুর কিন্তু সাহায্য নিতে হচ্ছে না, জাস্ট আমরা ঘড়িটা দেখেই বলতে পারতেছি এটা হচ্ছে কি একটা সময়, এত 4টা বাজতেছে, তাই এটা মৌলিক রাশি। তো এখন আবার এভাবে কেউ চিন্তা করিও না যে না ভাইয়া আমি তো এখানে সাহায্য নিচ্ছি, কেমন যে ঘড়ি দেখতেছি, ঘড়ি তো সাহায্য নিচ্ছি। আসলে এখানে সাহায্য না বলতে ঘড়ি সাহায্য না, অন্য কোন একটা রাশি সাহায্য নিচ্ছি কিনা। তো বিষয়টা আরো একটু ক্লিয়ার হবে যে এখন আমরা যখন যৌগিক রাশি পড়ব তখন আর একটু ক্লিয়ার হবে যে আসলে অন্য আরেকটা রাশি সাহায্য নেওয়া বিষয়টা আসলে কি মিন করতেছে। তো এখন আসলে আমরা হচ্ছে যৌগিক রাশি নিয়ে যদি আলোচনা করি, যৌগিক রাশি বা এটার আরেকটা নাম আমরা কি দিলাম, লব্ধ রাশি। তো দেখো আমাদের যে 7টা মৌলিক রাশি ছিল, এগুলো ছাড়া আর যতগুলো রাশি আছে সবগুলাই হচ্ছে আমাদের কি
যৌগিক রাশি। যেমন আরেকটা রাশি আমরা কি বলতে পারি, যেমন বেগ বললাম, একটা বস্তুর বেগ, বেগ কিন্তু একটা যৌগিক রাশি। এখন দেখো যে এটা কিভাবে যৌগিক রাশি আসতেছে। যখন আমরা আরেকটু সামনে পড়াশোনা করব তখন দেখবো আমরা বেগের একটা সূত্র শিখব, যে ত্বরণ ভাগ সময়। অর্থাৎ আমরা যদি ত্বরণকে সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বেগ। তো দেখো তো এখানে আমাকে বেগটা বের করার জন্য অন্য দুইটা রাশির কি সাহায্য নিতে হচ্ছে না, তাই হচ্ছে যে এখানে যৌগিক রাশি। এখন মনে হয় একটু ক্লিয়ার হচ্ছে বা ক্লিয়ার হয়েছে যে আসলে সাহায্য নেওয়া কি মিন করতেছে। যেমন এখানে আমরা বেগ বের করতে যাচ্ছি, আমাদের কি লাগবে, ত্বরণ কত, সময় কত। ধরো আমরা এখানে একটা এ বালকের আমরা বেগটা বের করতে চাচ্ছি। ধরো সে এখান থেকে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে বিতে আসলো, বিতে এই দূরত্বটা আমরা ধরে নিলাম 20 মিটার। আর এখানে সময় লাগছে কত, সময়টা টি আমরা ধরে নিলাম, তার সময় লাগছে 4 সেকেন্ড। এখন দুইটা আমরা তার বেগ বের করি, যে সুতরাং তার বেগ। এখন সরণ মানে কি, যে সে কতটুকু পথ পাড়ি দিচ্ছে আর কি, যে সে কতটুকু সরতেছে, এটাই হচ্ছে কি সরণটা। তো দেখো তো সে 20 মিটার যাচ্ছে, তাহলে এখানে 20, সময় কত 4, ভাগ করলে কত আসতেছে 5। তো এর একটা একক আছে, একক নিয়ে আমরা এখন জানতেছি না, এখন জাস্ট লিখে রাখলাম। ওভারঅল আমাদের জাস্ট মানটা নিয়ে তার বেগ আমরা কত পেয়েছি, 5 না। তো দেখা গেছে এখানে যে বেগ বের করার জন্য অন্য আরো দুইটা রাশি লাগছে, একটা হচ্ছে সরণ আর একটা হচ্ছে কি সময়। তাই হচ্ছে এই এটাকে বেগকে আমরা একটা কি বলবো, যৌগিক রাশি বা লব্ধ রাশি বলবো। বুঝা গেছে? তো সরণ যেটা আছে, দেখো সরণ মানে কি, একটা দূরত্ব না, মিটার না। তো সরণ মানে কি, আমরা যে এখানে যে মৌলিক রাশিটা লিখলাম, এই যে দৈর্ঘ্য, এটাই কি সরণকে মিন করতেছে না? দৈর্ঘ্য মানে কি একটা দূরত্ব, এটাই তো। তো দেখা গেছে যে এখানে বেগ বের করার জন্য আমাদেরকে এই দুইটা মৌলিক রাশি সাহায্য নিতে হচ্ছে। একটা হচ্ছে সরণের আর একটা হচ্ছে কি সময়ের। সময় মৌলিক রাশি আমরা এখানে পড়ে আসছি না, এই 3 নাম্বার যেটা লিখছি সময়। তো দেখা গেছে যে বেগ বের করার জন্য দুইটা রাশি লাগতেছে, তাই বেগ হচ্ছে একটা যৌগিক রাশি বা হচ্ছে লব্ধ রাশি। তো এখন মেবি ক্লিয়ার হয়েছে। দেখো মৌলিক রাশির ক্ষেত্রে আমাদের কিন্তু অন্য কোনো রাশি সাহায্য লাগতেছে না। তো ঠিক আছে, এখন আমরা যদি এখন যৌগিক রাশি বা হচ্ছে লব্ধ রাশির যদি একটা সংজ্ঞা লিখি, যে লব্ধ রাশি কাকে বলে। তো এটাও একইভাবে হবে, যে আমরা মৌলিক রাশি কি দেখলাম, যে যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করতেছে না তাদের মান বের করার জন্য, সেগুলো হচ্ছে যে কি মৌলিক রাশি ছিল। তো এখানে দেখা যাচ্ছে কি, যে যৌগিক রাশিগুলো অন্য রাশির উপরে বা হচ্ছে যে অন্য রাশি কোনগুলো মৌলিক রাশির উপর নির্ভর করতেছে, তাহলে তাকে যৌগিক রাশি বলা হয়। তাহলে কি সংজ্ঞাটা তাও খুব বেশি কঠিন হবে? আমরা এভাবে লিখতে পারি না, যে যে সকল ভৌত রাশি হ্যাঁ, তাহলে এখানে আমরা যৌগিক রাশি কাকে বলে, যে যে সকল ভৌত রাশি অন্যান্য মৌলিক রাশির উপর নির্ভর করে তাদের যৌগিক রাশি বলা হয়। বা এটাকে যদি আমরা আরো সুন্দর করে বলতে চাই তাহলে এভাবে বলতে পারি, যে যে সকল রাশির মান বের করার জন্য অন্যান্য মৌলিক রাশিগুলোর সাহায্য নিতে হয় তাদেরকে বলা হয় যৌগিক রাশি বা লব্ধ রাশি। তো দেখো আমরা যৌগিক রাশি বা লব্ধ রাশি যদি লিখতে যাই, লিখে কিন্তু শেষ করা যাবে না, অনেকগুলো। যেমন হচ্ছে বেগ, তারপর আমরা লিখতে পারি বেগের পরে আমরা আরেকটা লিখতে পারি দ্রুতি। দ্রুতি হচ্ছে একটা আবার যৌগিক রাশি। এরপর আমরা বের করতে পারি কাজ। এগুলো হচ্ছে সামনে যখন পড়বা, সামনে যখন আমরা পদার্থবিজ্ঞানে আরো একটু সামনে যাব তখন দেখবো আমরা কাজ বের করতেছি, তারপর হচ্ছে বল বের করছি, এই সবগুলা ত্বরণ বের করছি। এই প্রত্যেকটা হচ্ছে যে কি যৌগিক রাশি। এভাবে আরো অনেক লেখা যায়। যেমন আরো যখন উপর উঠবা দেখবো আমরা পড়তেছি টর্ক পড়তেছি। তো ওভারঅল আমরা কি করব তাহলে, এখন এতগুলো যৌগিক রাশি তো মনে রাখা সম্ভব না, আমরা শুধুমাত্র এখানে যে মৌলিক রাশিগুলো লিখলাম এই মৌলিক রাশিগুলো আমরা মুখস্থ রাখবো। মুখস্থ রাখলে এগুলোর বাহিরে যা পাবো প্রত্যেকটাই হচ্ছে কি যৌগিক রাশি বা লব্ধ রাশি। তো এই 7টা মৌলিক রাশি আমরা একটা ছন্দের সাহায্যে মাথায় রাখতে পারি, যে যদি ডিরেক্ট আমাদের এভাবে মুখস্থ রাখতে কষ্ট হয়, যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা,
বিদ্যুৎ প্রবাহ। এভাবে যদি ডিরেক্ট মুখস্থ রাখতে যদি কষ্ট হয় বা মনে রাখতে কষ্ট হয়, তাহলে আমরা একটা ছন্দের সাহায্যে মাথায় রাখতে পারি। আবার একটা কথা, যে বিষয়টা এখানে এমন না যে এখানে যে সিকোয়েন্সে দেওয়া আছে ওই সিকোয়েন্সেই মাথায় রাখতে হবে, মানে কোনোভাবে আমাদের মাথায় থাকলেই হচ্ছে যে এগুলো মৌলিক রাশি। তো আসো আমরা একটা ছন্দ লিখি, যে ছন্দটা হচ্ছে এমন যে দৈনিক দৈনিক ভোরের সময়ে দৈনিক ভোরের সময়ে তাপমাত্রার তারতম্য দেখতে পাই। এই ছন্দটা এখানে আমাদের দৈনিক মিন করবে দৈর্ঘ্যকে, অর্থাৎ দৈনিক হচ্ছে দৈর্ঘ্য, ভোর মানে হচ্ছে ভর, সময় মানে হচ্ছে সময়। একইভাবে তাপমাত্রার, এটা আমাদের মিন করবে কি, মৌলিক রাশি যেটা আছে তাপমাত্রা, তাকে মিন করবে তাপমাত্রা। তারপর হচ্ছে তারতম্য মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। তারপর হচ্ছে দেখতে, দেখতে বলতে হচ্ছে দীপন তীব্রতা। পাই হচ্ছে আমাদের পদার্থের পরিমাণ। তো আমরা এই ছন্দের সাহায্যে মৌলিক রাশিগুলো মাথায় রাখতে পারি। এখন এই রাশিগুলো আসলে কি কাজে লাগে সেগুলো আমরা আরেকটু সামনে যখন পড়বো তখন দেখব, যে এই সকল রাশির সাহায্যে আমরা কিভাবে একটা একক বের করছি, কিভাবে একটা মাত্রা বের করছি। তো এখানে এতক্ষণ আমরা যেটা দেখলাম, যে রাশিকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মৌলিক রাশি ছিল, আর একটা হচ্ছে যৌগিক রাশি। রাশিকে আরো দুভাগে ভাগ করতে পারি মান ও দিকের বিবেচনায়। তখন এদের নাম হয়, একটাকে বলা হয় স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো আসলে এখন আমরা জানি যে ভেক্টর রাশি কি আর হচ্ছে স্কেলার রাশিটা কি। তো আমরা এখানে একটা ফিতা ধরে নিচ্ছি, যে এটা হচ্ছে একটা ফিতা, এই ফিতাটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। তো এই ফিতার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এখন আরেকটা কেস আমরা এভাবে চিন্তা করতে পারি, যে এখানে হচ্ছে ধরে নাও যে এখানে হচ্ছে তোমার বাসা, বাসা থেকে ধরো এইখানে তোমার স্কুলটা। এখন তোমার বাসা থেকে স্কুলের যে দূরত্বটা আছে এটা ধরে নিচ্ছি যে 4 কিলোমিটার। তো এখন প্রথমে এটা আমাদের একটা ফিতা ছিল, আমাদের যদি জিজ্ঞেস করা হতো যে এই ফিতার দৈর্ঘ্য কত, আমরা এমনি বলতাম যে ফিতার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এরপর ধরো তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব কত। এখন তুমি যদি বলো 4 কিলোমিটার, তখন কি হবে, যে বাসা থেকে কেউ কিন্তু চাইলে কি এই ডান দিকে, অর্থাৎ আমরা যে কেউ চাইলে এই দিকে চলে গেল 4 কিলোমিটার, কেউ চাইলে কি বাসা থেকে বের হয়ে এইদিকে 4 কিলোমিটার চলে আসতে পারে, কেউ চাইলে আবার এই দিকেও কি 4 কিলোমিটার চলে আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে স্কুলের অবস্থানটা বা স্কুলটা কোথায় আছে এটা নির্দিষ্টভাবে বলার জন্য আমরা শুধুমাত্র কি 4 কিলোমিটার বললেই হচ্ছে না, 4 কিলোমিটার পাশাপাশি আমাকে কি বলে দিতে হবে, যেভাবে বলে দিব না যে বাসা থেকে বামে বলতে পারি, বা আমরা এটাকে যদি এভাবে সাইন করতে চাই দিক দিয়ে, যেমন এটাকে আমরা পূর্ব বললাম আর এটা হচ্ছে কি পশ্চিম। তাহলে এখন আমরা কি বলবো, যে বাসা হতে পশ্চিম দিকে 4 কিলোমিটার দূরে স্কুল অবস্থিত। তো দেখো, যখন হচ্ছে আমরা স্কুলের অবস্থানটা নির্দিষ্ট করতে গেলাম বা হচ্ছে স্কুলের অবস্থানটা বলতে গেলাম, তখন আমরা শুধুমাত্র এই 4 বললেই হচ্ছে না, 4-এর সাথে কি বলতে হলো, যে 4 কিলোমিটার প্লাস আরও একটা কথা বলতে হলো যে পশ্চিমে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে স্কুলের অবস্থানের জন্য আমাদের দুইটা জিনিস লাগতেছে, একটা হচ্ছে এই যে 4 কিলোমিটার, এটা হচ্ছে মান, মানে দূরত্বটা কতটুকু, এটা হচ্ছে মান। আবার আমাদের একটা দিকও বলে দিতে হচ্ছে যে এটা কোন দিকে। তাহলে দেখা গেছে যে এই যে স্কুলের দূরত্বটা, এই রাশিটা বোঝানোর জন্য আমাদের মানও লাগতেছে, মানের সাথে সাথে দিকও লাগতেছে। বাট দেখো এই ফিতার দৈর্ঘ্যটা প্রকাশ করার জন্য কি আমরা শুধুমাত্র মানটা বললে হচ্ছে না, যে 5 মিটার,
এখানে কি দিক বলার কোনো দরকার আছে? বা আমরা কি কখনো এভাবে বলি যে ধরো আমাকে জিজ্ঞাসা করলো যে একটা স্কেল কত, দৈর্ঘ্যটা কত মিটার, তা আমরা ধরো স্বাভাবিক বললাম যে এটা 30 সেন্টিমিটার। আমার কি এভাবে বলার কোনো দরকার আছে যে উত্তর দিকে 30 সেন্টিমিটার স্কেলের? এভাবে কিন্তু বলতে হয় না। বা হচ্ছে আরো সহজ একটা উদাহরণ চিন্তা করতে পারি, ধরো একটা মানুষের উচ্চতা, ধরো একটা মানুষ হচ্ছে 5.8 ইঞ্চি, এভাবে। তো এভাবে যদি জিজ্ঞেস করা যে একজন মানুষের উচ্চতা কত, আমরা বললাম 5.8 ইঞ্চি, শেষ। এখন কি আমাদের এভাবে বলতে হচ্ছে যে না তার উত্তর দিকে 5.8 ইঞ্চি বা দক্ষিণ পশ্চিম কিছুই কিন্তু বলতে হচ্ছে না। তো দেখা যাচ্ছে যে কিছু রাশিকে প্রকাশ করার জন্য বা বলার জন্য আমাদের শুধুমাত্র কি একটা মান হলেই কি চলে, আর কিছু রাশিকে প্রকাশ করার জন্য কি শুধুমাত্র মান বললে হচ্ছে না, মানের সাথে কি আমাদের ডিরেকশনটাও বলতে হচ্ছে। তো যে সকল রাশির জন্য আমাদের মানের সাথে দিকটাও বলতে হচ্ছে, এগুলাকে বলে ভেক্টর রাশি। তাহলে এখানে আমরা স্কুলে যে দূরত্বের আলোচনা করলাম, এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। ইংলিশে লিখলে এভাবে, এটা হচ্ছে ভেক্টর রাশি। আর এই যে ফিতার দৈর্ঘ্য বা মানুষের যে উচ্চতা নিয়ে কথা বললাম, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। বুঝে গেছে তাহলে? তো এখন আমরা যদি স্কেলার রাশির সংজ্ঞাটা দিই, স্কেলার রাশির সংজ্ঞা কি দিব? যে যে সকল রাশি পরিমাপের জন্য, বা আমরা এভাবে লিখতে পারি যে যে সকল রাশি প্রকাশের জন্য মান, বা আমরা সুন্দর করে লিখতে পারি যে শুধুমাত্র মানের প্রয়োজন। তাহলে এখানে আমরা স্কেল রাশি কি বলতে পারি? যে যে সকল রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, দিকের প্রয়োজন নেই, তারাই হচ্ছে কি স্কেলার রাশি। অনুরূপভাবে আমরা যদি ভেক্টর রাশি বলি তাহলে কি বলবো? যে একইভাবে যে যে সকল রাশি প্রকাশের জন্য কি মানও লাগতেছে, মান প্লাস দিক উভয়ের প্রয়োজন, তাদেরকে কি বলে? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি সংজ্ঞাটা লিখতে পারবো তো? কি লিখবো? যে আগের মতো যে যে সকল রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয় প্রয়োজন, তাদেরকে বলে ভেক্টর রাশি। তাহলে এই গেল আমাদের ভেক্টর রাশি আর হচ্ছে যে স্কেলার রাশির সংজ্ঞাটা। তো আমরা চাইলে ভেক্টর রাশি আর স্কেলার রাশির মধ্যে একটা পার্থক্য লিখতে পারি। যে কেমন? যে ভেক্টর রাশি আর একটা স্কেলার রাশি। তো ভেক্টর রাশির পার্থক্যের ক্ষেত্রে আমরা প্রথমে সংজ্ঞাটা লিখব। অর্থাৎ এখানে সংজ্ঞা বলতে কি লিখবে? এখানে যে ভেক্টর রাশি কাকে বলে সেটা লিখব। এরপরে এখানে কি লিখতে পারি? যে স্কেলার রাশি সংজ্ঞাটা লিখব, যে স্কেলার রাশি কাকে বলে। তাহলে আমাদের প্রথমে একটা পার্থক্য হয়ে গেল। তারপর হচ্ছে 2 নাম্বার আমরা কি বলবো? যে ভেক্টর রাশির কি মান ও দিক উভয় থাকে, মান ও দিক উভয় আছে। আর স্কেলার রাশি কি শুধুমাত্র কি আছে? মান আছে। এরপর হচ্ছে যে 3 নাম্বার আমরা বলতে পারি যে মান ও দিক বা তাহলে এখানে আমরা কি দেখলাম? যে ভেক্টর রাশির মান ও দিক বা উভয় পরিবর্তন হলে, হয় মান বা দিক, বা যদি দুটোটা একসাথে পরিবর্তন হয়ে যায় তাহলে ভেক্টর রাশিটা পরিবর্তন হয়ে যায়। এরপরে 3 নাম্বার হচ্ছে যে তাহলে আরেকটাতে কি দেখলাম? যে স্কেলার রাশি শুধুমাত্র মানের পরিবর্তন হলেই স্কেলার রাশি পরিবর্তন হবে, অন্যথায় স্কেলার রাশি পরিবর্তন হয় না। তো এরপর আমরা আরো একটা লিখতে পারি যে যে ভেক্টর রাশির যোগ বিয়োগ, ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ নিয়মে হয় না।
এরপর হচ্ছে যে স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ নিয়ম অনুসারে হয়। তো এই ভেক্টর আর স্কেলার নিয়ে আমরা এই 4টা পার্থক্য মুখস্থ রাখবো। তো এখানের মধ্যে প্রথম দুইটা হয়তো আমরা বুঝছি, কিন্তু 3 নাম্বারটাতে যে মান ও দিক বা উভয় পরিবর্তন হলে ভেক্টর রাশি পরিবর্তন হয়, এটা হয়তো আমরা একটু বুঝি নাই। তো এই জিনিসটা আমরা একটু পরেই বুঝবো, বা হচ্ছে এটা যখন আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা পড়বো বেগ আর হচ্ছে দ্রুতি, তখন হচ্ছে এই জিনিসটা আমরা দেখবো যে কিভাবে যে শুধুমাত্র দিকের পরিবর্তন হলে বা মানের পরিবর্তন হলে ভেক্টর রাশি চেঞ্জ হয়ে যায়। এগুলো হচ্ছে ভেক্টর রাশির কয়েকটা প্রপার্টি আর কি। তো আমাদেরকে এগুলো একটু মাথায় রাখতে হবে। এরপরে 4 নাম্বার যেটা আছে যে ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ নিয়মে হয় না, আর স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ নিয়মে হয়। অর্থাৎ এটা কি, ধরো আমরা ধরো একটা স্কেলার রাশির মান জানি 2 আর 3। এখন আমাদেরকে এটা যদি যোগ করতে বলে স্কেলার রাশি, আমরা সিম্পলি বলবো 2 আর 3 যোগ করলে কত আসে, 5। কিন্তু একইভাবে যদি দুইটা ভেক্টর রাশির কথা বলে, যে দুইটা ভেক্টর রাশি, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3, তখন কিন্তু এদের যোগ বিয়োগ আমরা সাধারণভাবে করতে পারবো না। অর্থাৎ এখন ডিরেক্ট বলতে পারবো না যে তাদের যোগফল 5 এবং বিয়োগফল -1, এভাবে বলা যাবে না। স্কেলারের ক্ষেত্রে কিন্তু এটা বলা যেত যে তাদের বিয়োগফল -1, এই জিনিসগুলা এটার ক্ষেত্রে হতো, বাট এটা এক্ষেত্রে হবে না। এক্ষেত্রে আমাদের ভেক্টরের কিছু নিয়ম কারণ আছে, ওভাবে আমাদের কি হিসাব নিকাশ করে ভেক্টর হিসাব নিকাশ করতে হয়। তো ভেক্টরের এত বেশি হিসাব নিকাশ আমাদের এসএসসিতে নাই। আমরা যখন কলেজ উঠবো তখন আমরা এই সকল জিনিস নিয়ে জানবো। তারপরও একটু আমরা হালকা যদি যোগ বিয়োগ নিয়ে দেখি, যে এখান থেকে একটা প্রশ্ন আসছিল বোর্ড পরীক্ষায়, তার জন্য হচ্ছে একটু দেখার কি যোগ বিয়োগ জানার আগে আমরা হচ্ছে ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা হয় বা ভেক্টর রাশি নিয়ে আরেকটু পড়াশোনা আমরা করি। যে ভেক্টর রাশির প্রকাশ, ধরে নিচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি হচ্ছে পি। ধরে নিলাম আমাদের পি একটা ভেক্টর রাশি। এখন এই ভেক্টর রাশিকে যদি আমরা প্রকাশ করতে চাই ভেক্টর রূপে, যে কেউ দেখলে যাতে বলতে পারে যে পি হচ্ছে একটা ভেক্টর, তো এটা কয়েকভাবে প্রকাশ করা যায়। একটা হতে পারে এমন, এই যে পি একটা ভেক্টর রাশি, এর উপর আমরা একটা অ্যারো সাইন দিয়ে দিলাম, তীর চিহ্ন, তাহলে এটা একটা ভেক্টর রাশির প্রকাশ। কেউ চাইলে এভাবে করতে পারে যে পি উপর একটা বার সাইন দিতে পারে বা একটা সোজা দাগ দেওয়া, এটাও ভেক্টর রাশিকে প্রকাশ করা যায় এভাবে। কেউ চাইলে এভাবে প্রকাশ করতে পারে। আবার কেউ চাইলে যে পিটাকে একটু বোল্ড আকারে দিতে পারে বা হচ্ছে মোটা অক্ষরে দিতে পারে। এটা হচ্ছে যে কি আবার যে ভেক্টর রাশি মিন করতেছে। তাহলে আমরা একটা রাশি যদি ভেক্টর হয়, তাহলে এটাকে আমরা এইভাবে 4 ভাবে প্রকাশ করতে পারি একটা ভেক্টর রাশিকে। তো আসলে এটা একটা আমরা আরেকটু দেখি যে কয়েকটা ভেক্টর রাশির উদাহরণ নিই। তো প্রথমে আমরা এই উদাহরণটা নিলাম যে একটা বালক এই বিন্দু হতে যাত্রা শুরু করে বিতে গেল, দেন হচ্ছে বি থেকে সে সিতে আসছে, তারপর সি থেকে ধরে নিলাম ডিতে আসছে। তাহলে তার যাত্রা শুরু এ থেকে বিতে, তারপর হচ্ছে বি থেকে সি, সি থেকে ডি। তো প্রথমে ধরে নিচ্ছি সে 4 মিটার গেল, তারপরে 2 মিটার, তারপর হচ্ছে যে আরও 3 মিটার, এতটুক সে পথ কি অতিক্রম করলো। তো এখন যদি আমরা তার অতিক্রান্ত পথ বের করি, তখন আমাদের এটা আসবে যে আমরা যদি তার এখন অতিক্রান্ত পথ বের করি, অতিক্রান্ত পথ, তখন আমরা এটাই কি বলবো, যে সবগুলো যোগ করে ফেলবো, যে 4 যোগ 2 যোগ 3, ওভারঅল আমরা কত পাচ্ছি 9 মিটার। অর্থাৎ এখানে তার অতিক্রান্ত পথ আমরা কত পেলাম 9। তো এই যে পথ আছে, পথকে আরেকটু সুন্দর করে বলা হয় দূরত্ব, অর্থাৎ তার অতিক্রান্ত দূরত্বটা কত, এই যে আমরা বের করলাম, এটা হচ্ছে দূরত্ব, 9 মিটার হচ্ছে তার দূরত্ব। এখন ধরো আমরা কোনোভাবে হচ্ছে আমরা এ থেকে ডি পর্যন্ত ধরো দূরত্বটা আমাদের জানা আছে। সাপোজ ধরে নিলাম যে এ থেকে ডি পর্যন্ত যেই দূরত্ব সেটা হচ্ছে 5 মিটার, এভাবে দেওয়া আছে। আবার এ থেকে ডি পর্যন্ত, তো দেখো তো এই যে এ থেকে ডি পর্যন্ত একটা যে ডিরেক্ট একটা আমরা দূরত্ব বের করলাম, এটা হচ্ছে কি, দেখো তো যে তার আগে ছিল এই বিন্দুতে আর শেষে পুরো পথ ঘুরে সে কোথায় আসছে, ডিতে না। অর্থাৎ আদি এবং শেষ বিন্দুর মধ্যবর্তী যে পার্থক্যটা বা হচ্ছে যে দূরত্ব, এটা হচ্ছে কত 5। এটাকে আরেকটু সুন্দর নামে বলা হয় সরণ বলয়। এটাকে
তো আমরা যখন দ্বিতীয় অধ্যায়টা পড়ব তখন আমরা দেখব যে সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্যটা কেমন হয়। তো এখন সিম্পলি মাথায় রাখি যে দূরত্বটা কি, দূরত্ব হচ্ছে ব্যক্তি যে পথে হাঁটবে সেটা হচ্ছে তার দূরত্ব। তাহলে দেখা যাচ্ছে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, তাহলে এটা হচ্ছে তার দূরত্ব। আর সরণ হচ্ছে কি আদি এবং শেষ বিন্দু যে মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেটাই হচ্ছে কি সরণ। তাহলে এখানে আমরা যদি দেখি যে সরণ হচ্ছে 5 মিটার। তো এখন এখানে আমাদের একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। এই যে দূরত্বটা আছে, দূরত্ব হচ্ছে আমাদের স্কেলার রাশি, আর এই যে আমরা সরণ বের করলাম, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এখন হচ্ছে কিভাবে আমরা এই সরণটাকে ভেক্টর রাশি বললাম আর হচ্ছে দূরত্বটাকে স্কেলার রাশি বললাম। দেখো আমরা ভেক্টর রাশির একটা যে যখন দেখো আমরা যখন ভেক্টর রাশি পড়লাম সেখানে আমরা কি দেখছি, দেখো তো এখানে যে ভেক্টর রাশির একটা কি আছে, দিক আছে না। তো দেখো এখানে আমাদের যে দূরত্ব আছে, দূরত্ব কিন্তু দেখো যে এইদিকে প্রথম এইদিকে গেল, এরপর হচ্ছে আবার বি থেকে সিটা বা সি থেকে ডিতে। তো দূরত্বরে কিন্তু দেখা যাচ্ছে এক ধরনের দিক আছে, বাট এই যে দিকটা আছে এটা কোনো একটা নির্দিষ্ট দিকে নাই, একবার এক এক দিকে, তাই দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। কিন্তু সরণ দেখো, সরণের দিক হচ্ছে একটা নির্দিষ্ট দিকে, তাই এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। অর্থাৎ এখানে যে আমরা ভেক্টর রাশির দিকের কথা বললাম না, এই দিকটা কি হবে, একটা নির্দিষ্ট দিক হবে। অর্থাৎ ভেক্টর রাশির যে দিকটা হতে হবে সেটা একটা যে কোনো কি নির্দিষ্ট দিকে হতে হবে। এমন না যে একবার উত্তরে, একবার পশ্চিমে, বা একবার বামে, একবার ডানে, এমন হতে না। অর্থাৎ যে কোনো একটা রাশির কোনো একটা নির্দিষ্ট সময়ের দিকটা যে কোনো একটা নির্দিষ্ট দিকে হতে হবে। তো তাই আমাদের এখানে দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে স্কেলার রাশি। দেখা গেছে তার এক এক সময়ে দিকটা এক এক দিকে, কিন্তু সরণের দিকটা হচ্ছে সোজা একদিকে। তো আশা করি এখন আমরা বুঝছি যে ভেক্টর রাশি আর স্কেলার রাশি কি। তো এখন আমরা আরেকটা উদাহরণ নিই এখানে, যে এ থেকে বি, অর্থাৎ এই বিন্দু থেকে একজন বালক যাত্রা শুরু করে বিতে আসছে। তো এ থেকে বি এর যে দূরত্ব এটাকে আমরা ধরে নিলাম 5 কিলোমিটার। তো এখন আমরা যদি বের করি যে এ থেকে বি পর্যন্ত তার দূরত্ব কত, তখন আমরা এভাবে লিখলাম, ধরো যে এ বি দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। কিন্তু দেখো এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট দিকে এসে গেছে না, তার কিন্তু কোনো দিকে দিক চেঞ্জ করে না, অর্থাৎ এরকম একটা নির্দিষ্ট দিকে গেল। তাই এই বি যেটা আছে এটা হচ্ছে কি তার সরণ ইন্ডিকেট করতেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট দিক আছে, তাই এটা একটা ভেক্টর রাশি। আমরা এটাকে এভাবে লিখবো যে এ বি হচ্ছে যে 5। এরপরে সে প্রথমে এ থেকে বিতে গেল, এরপর ধরো সে বিতে আসার পর বি থেকে আবার এতে আসলো, তাহলে এরপরে কি করলো যে পরবর্তীতে বি থেকে এতে গেল, দূরত্ব কত হবে একইভাবে 5 কিলোমিটার হবে না, কারণ একই পথ, আগে একবার এ থেকে বিতে গেল, এখন বি থেকে এতে আসছে, 5 কিলোমিটারই হবে। কিন্তু এক্ষেত্রে আমাদের আরো একটা কাজ করতে হবে, এই যে বি এ আছে এর আগে আমাদের একটা মাইনাস দিয়ে দিতে হবে। এখন মাইনাসটা কেন দিলাম, মাইনাস মিন করতেছে যে দিকটা, যে প্রথমে যখন এ থেকে বিতে যাচ্ছে সে কোন দিকে গেছে, ডান দিকে। এরপর যখন সে বি থেকে এতে আসতেছে তখন হচ্ছে কোন দিকে আসতেছে, বাম দিকে না। অর্থাৎ এখানে দুটোটা ঠিক আছে, দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, বাট একটা দূরত্ব যদি ডান দিক হয় আর একটা দূরত্ব কি যে ডান থেকে বাম দূরত্বে, তাই একটা পজিটিভ দিলাম আর একটা হচ্ছে কি নেগেটিভ। তো এখানে পজিটিভ নেগেটিভ কি মিন করতেছে, পজিটিভ নেগেটিভটা মিন করতেছে দিকটা, অর্থাৎ ডিরেকশনটা মিন করতেছে, যে এ থেকে বিতে ডিরেকশন ধরো ছিল কোথায়, ডানে। আমরা এখানে লিখে রাখি যে এ থেকে বিতে ডিরেকশন কোথায় ছিল, ডানে। কিন্তু বি থেকে যখন এতে আসতেছিল তখন ডিরেকশনটা কোথায়, বাম দিকে না। তাই আমরা মাইনাসটা এটাই মিন করতেছে, মাইনাসটা জাস্ট এটাই ইন্ডিকেট করতেছে। আবার একইভাবে ফাইবারে কিছু নাই মানে কি প্লাসটা ইন্ডিকেট করতেছে এটা ডানে। ক্লিয়ার? তো এখন আমরা দেখো এ আর বি হচ্ছে সমান, আমরা যদি এদিকে প্রকাশ করতে চাই তাহলে এভাবে লিখবো যে এ বি যে ভেক্টরটা আছে, ভেক্টর কেন, সরণ মানে হচ্ছে একটা ভেক্টর, এ বি সমান হচ্ছে কি বি এ। এটা যখনই লিখবো এর আগে একটা মাইনাস দিয়ে দিব। মাইনাস কি মিন করতেছে যে এরা এরা সমান হলেও, অর্থাৎ দুটোটা 5 কিলোমিটার 5 কিলোমিটার হলেও এদের দিকটা হচ্ছে কি
পরস্পর বিপরীত দিকে। তাই আমরা যদি দুইটা ভেক্টর যদি সমান এবং পরস্পর বিপরীত হলে আমরা এভাবে প্রকাশ করব। তো যেহেতু আমরা এতটুকু জানছি, আমরা এখান থেকে একটা প্রশ্ন দেখি যেটা আমাদের বোর্ড পরীক্ষা আসছিল। আচ্ছা, তো প্রশ্নটা ছিল আমাদের এমন যে দুটি ভেক্টর রাশির মান 7 ও 5 হলে এদের যোগফল কত হবে। এটা আসছিল আমাদের সিলেট বোর্ড 16-তে। তো দেখো, স্বাভাবিকভাবে আমাদের যদি জিজ্ঞাসা করতো যে 7 এবং 5-এর যোগফল কত, আমরা কি লিখতাম যে 7 + 5 = 12, এটা লিখতাম না? এটা কখন হতো? যখন 7 আর 5 হচ্ছে শুধুমাত্র স্কেলার। বাট এখানে দেখো স্পেসিফিকভাবে বলে দিছে যে এটা একটা ভেক্টর রাশি, অর্থাৎ 7 আর 5 ভেক্টর রাশি, এদের যোগফল কত হবে। তো দেখি তখন আমরা কি করব। তো ধরে নিচ্ছি যে 7 আর 5 হচ্ছে আমাদের প্রথমে একটা ব্যক্তি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এদিকে 7 মিটার গেল, এরপর একইভাবে আবার 5 মিটার গেল, এরপরে আরো 5 মিটার গেল, এরকম। তাহলে এখন আমরা যদি বের করি যে টোটাল সে কত গেল, এটাই তো যোগফল না, যে টোটাল সে কতটুকু গেল। তাহলে এটা দুইটা ভেক্টর রাশি, এদের যোগফল কত আসবে? যোগফল হচ্ছে 7 + 5, কত আসে তাহলে? 12। এটা একটা। কিন্তু আবার কিন্তু অন্যভাবে হতে পারতো, যে কেমন, যে সে প্রথমে হচ্ছে এভাবে এখান থেকে এদিকে গেল 7 মিটার, এই জায়গা থেকে 7 মিটার গেল, এরপরে এমন হতে পারতো না এবার উল্টা চলে আসছে এদিকে, যে উল্টা এইদিকে আরো 5 মিটার চলে আসছে এদিকে, এটাও তো হতে পারতো, কারণ ওনারা তো বলে নাই যে কোন দিকে গেছে এটা। তাহলে এই দুটোটাই সম্ভব, যে প্রথম হচ্ছে কি করলো, যে 7 মিটার গেল বামে, এরপর আবার 7 মিটার গেল ডানে, এরপর আবার কি 5 মিটার চলে আসলো বামে। এই ক্ষেত্রে তার যোগফল কত হবে? দেখো তো, যোগফল যাওয়ার আগে আগে হচ্ছে আমরা এদেরকে ভেক্টর হিসেবে প্রকাশ করি। যে প্রথমের ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, যে প্রথম ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্বকে ধরো আমরা ধরে নিলাম যে দূরত্ব কত দেওয়া আছে, 7 না, 7 মিটার। এরপরে তার অতিক্রান্ত দূরত্ব কত দেখো তো, 5 না? এখন শুধু 5 লিখলেই চলবে না, আমরা একটু আগেই দেখছি যে এদের দিক উল্টা হয়ে গেছে, তাই এখন মাইনাস লিখতে হবে, এখন -5 লিখতে হচ্ছে। বুঝে গেছে? একটু আগে যা দেখলাম এই জায়গায়, যে AB যখন আমরা বাম থেকে ডানে যাচ্ছি +5 কিলোমিটার লিখতেছি, আবার যখন ডান থেকে বামে আসতেছি তখন মাইনাস লিখতেছি। অনুরূপভাবে এমন হতে পারতো যে 7 থেকে প্রথম 7 মিটার সে কোন দিকে গেছে, ডানে, এরপর 5 মিটার কোথায় আসতেছে, বামে। তো দেখো এদের ডিরেকশন অপোজিট, উল্টা, তাই হচ্ছে আমরা একটা প্লাস নিলে আর একটা কি নিব, মাইনাস। এখন তাদের যোগফল বের করো, যে সুতরাং যোগফল একটা হচ্ছে 7 প্লাস আর একটা হচ্ছে -5, এটা যোগ করলে আমাদের কত আসে, যে 7 - 5 ওভারঅল আমরা কত পাইলাম, 2। অর্থাৎ এই দুইটা ভেক্টর রাশির যোগফল কত হতে পারে, 7 হতে পারে, 2ও হতে পারে। অর্থাৎ অপশনে দুইটাই ছিল আমাদের। আনসার হচ্ছে কত, যে দুইটার যোগফল হচ্ছে 12 এবং 2। তো আশা করি বুঝছো যে ভেক্টর রাশির যোগ বিয়োগগুলো কিভাবে করতে হয়। তাই হচ্ছে ওখানে আমরা লেখাও দেখছি যে ভেক্টর রাশির যোগ বিয়োগ, এই ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ নিয়মে হয় না, অর্থাৎ এই সাধারণ নিয়মে হবে না। আমাদেরকে দেখতে হবে তার দিকটা কোন দিকে যাচ্ছে, দুইটা ভেক্টর রাশি কোন অ্যাঙ্গেলে কাজ করতেছে, তারা কোন ডিরেকশনে কাজ করতেছে। তো আশা করি বুঝছো যে ভেক্টর রাশির আমরা হিসাব নিকাশগুলো কিভাবে করব। এছাড়াও তোমরা যখন হায়ার ম্যাথ পড়বা, হায়ার ম্যাথও কিন্তু ভেক্টর নিয়ে একটা অধ্যায় আছে, সেখানেও ভেক্টর রাশি নিয়ে আরো আলোচনা হবে, ওখানে আরো শিখবা। তো আমরা আপাতত ভেক্টর আর স্কেলার নিয়ে এতটুকুই থাকতেছি। তো পাশাপাশি আমাদের এখানে আরো কিছু প্রশ্ন আসে, যে যেমন আমরা দেখে আসছি যে কিছু মৌলিক রাশিগুলো মনে রাখার জন্য আমরা একটা ছন্দ দেখলাম। একইভাবে এই যে আমাদের এই ভৌত জগতে কিছু ভেক্টর রাশি আছে, আবার কিছু কি আছে, স্কেলার রাশি। তো আমরা একটা ছন্দের সাহায্যে আবার ভেক্টর রাশিগুলো মাথায় রাখবো, যে কোনগুলো ভেক্টর রাশি। তো আমরা কি যদি কোনোভাবে ভেক্টর রাশিগুলো মাথায় রাখতে পারি, আর বাকি যেগুলো পড়ি না সেগুলো হচ্ছে কি স্কেলার রাশি। তো আমরা ছন্দটা এভাবে লিখব যে ভবে সব তরুণ ও প্রবীণ, এভাবে এটা লিখলাম, একটা লাইন ছন্দ লিখলাম যে কি ভবে সব তরুণ ও প্রবীণ মানে বৃদ্ধ, তরুণ মানে কি যুবকদের মিন করতেছে। তো এখানে যে ভ আছে, ভ ইন্ডিকেট করবে ভরবেগকে,
ভরবেগ, আর বে যেটা আছে বে ইন্ডিকেট করবে বেগকে, দন্ত স মিন করবে সরণকে, আর এখানে যে ব আছে ব মিন করবে বল। এরপরে তরুণ মানে হচ্ছে ত্বরণ, ও হচ্ছে ওজন, প্রবীণ মানে হচ্ছে আমাদের প্রাবল্য। তো আমরা এই কয়েকটা জিনিস মাথায় রাখবো যে এই যে আমরা এগুলো লিখলাম বলে সবগুলো হচ্ছে ভেক্টর রাশি, এগুলো সবগুলো হচ্ছে ভেক্টর রাশি। তো আমরা যদি এই ভেক্টর রাশিগুলো মুখস্থ রাখতে পারি, আমরা অনায়াসেই কি স্কেলার রাশিগুলো মাথায় রাখতে পারবো, কারণ স্কেলার রাশিগুলো মনে রাখার দরকার নাই, ভেক্টরগুলো মাথায় আছে, আর বাকি যা দেখবো তা হচ্ছে স্কেলার রাশি। দেখো আরও কিছু ভেক্টর রাশি আছে, কিন্তু তোমাদের জন্য এতটুকু জানলেই হবে। এই যে আমরা এখানে লিখলাম ভরবেগ, বেগ, সরণ, বল, ত্বরণ, ওজন, প্রাবল্য, এই প্রত্যেকটা বিষয় যখন সামনে পড়বো আমরা ফিজিক্স, তখন দেখবো আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে পড়তেছি যে বেগ কি, সরণ কি, বল কি, ত্বরণ কি। বুঝে গেছে? তো এখন জাস্ট আমরা এগুলো সহজভাবে জাস্ট মাথায় রাখবো। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। সামনে আমরা যাব, সেখানে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে পড়বো, তখন প্রত্যেক জিনিসের সাথে কি আমাদের পরিচয় হয়ে যাবে। তো আসো আমরা এখানে কয়েকটা প্রশ্ন পড়ি। যেমন একটা প্রশ্ন এভাবে করলাম, যেমন ধরো আমি লিখলাম চাপ, বলো তো চাপ কি রাশি? দেখো তো এখানে কি চাপ ছিল? চাপ কিন্তু এখানে নাই। তাহলে কি এভাবে একটা প্রশ্ন আসে যে চাপ কেন স্কেলার রাশি? এটা জিজ্ঞাসা করলো। তো প্রথমত আমরা আসলে চাপের সংজ্ঞাটা দেখি যে চাপ কাকে বলে। চাপের সংজ্ঞা হচ্ছে এমন যে, তাহলে এখানে আমরা চাপের সংজ্ঞাটা কি দেখলাম যে বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তো এটা জাস্ট এখন আমরা এমনি মাথায় রাখি যে চাপ হচ্ছে, এটা হচ্ছে চাপের সংজ্ঞা। যখন হচ্ছে আমরা পঞ্চম অধ্যায় পড়বা তোমরা ফিজিক্সে, তখন দেখবা চাপ নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে এখানে। তো আমাদের এখন খুব বেশি প্যানিক হওয়ার দরকার নাই যে এই সংজ্ঞাটা কি মিন করতেছে, জাস্ট মনে রাখি যে কি চাপের সংজ্ঞা হচ্ছে এটা, যে বস্তুর একক ক্ষেত্রফলের উপর আমরা কি পরিমাণ লম্বভাবে চাপ দিচ্ছি, বল দিচ্ছি, সেটাই হচ্ছে চাপ। তো এখন আসো আমরা এখানে একটা এভাবে একটা পাত্র আঁকলাম। তো এখানে পাত্রের ভিতরে আমাদের কিছু পানি আছে এখানে। তো ধরো এখানে হচ্ছে একটা ঢাকনা লাগানো আছে, পাত্রের উপরে এখানে একটা ঢাকনা আছে। এখন দেখো তো উপর থেকে ধরো আমরা এখানে একটা বল দিলাম, বল দিলে কি হবে? ঢাকনাটা নিচের দিকে নামবে না? এটাই তো, যে চাপ দিলাম ঢাকনাটা হচ্ছে কি নিচের দিকে নামবে। এই যে নিচের দিকে নামবে, তখন কি পানির উপরে একটা চাপ হবে না? তো দেখো চাপের দিক কোন দিকে, এরকম না? তো দেখো এই চাপের মধ্যে কি একটা মানও থাকবে না, যে হয়তো কি বল দেওয়ার কারণে এখানে একটা চাপের সৃষ্টি হবে। ফিল করতে পারতেছে তো যে যখনই আমরা কোনো কিছু থেকে একটা বল দিব, তখন সেখানে একটা চাপের সৃষ্টি হবে না? তো এখন ধরো এই চাপটা ধরো এখানে হতে পারে কি 10, 20, 30 এরকম যে কোনো কিছু একটা হতে পারে চাপের মানটা। তো দেখো এখানে চাপের একটা মান আছে, মানের পাশাপাশি কি আছে এখানে, দেখো একটা কিন্তু দিকও আছে, এই দিক হচ্ছে নিচের দিকে। তো এটা তাহলে তো দিকও আছে, মানও আছে, তাহলে এটা তো ভেক্টর রাশি হওয়ার কথা ছিল। কিন্তু এখানে হয় কি যে এটা কেন ভেক্টর রাশি বলা যাচ্ছে না? এটাকে ভেক্টর রাশি বলা যাচ্ছে না কারণ দেখো যে ধরো এই পাত্রের এখানে আমরা একটা, এই জায়গায় আমরা একটা ফুটা করে দিলাম, ফুটা করে দিলে কি হবে? পানিটা এদিকে চলে আসবে। বা এরপর হচ্ছে এখানে একটা ফুটা করে দিলাম, পানিটা এখানে চলে আসবে। এখানে ফুটা করে দিলে পানিটা কি এইদিকে চলে আসবে, আবার নিচে করলে পানিটা এখান দিয়ে চলে আসবে। তো দেখা যাচ্ছে যে কি পানি কি চারো পাশ দিয়ে বের হয়ে যাবে। এটা খুবই কমন সেন্স না, যে যদি আমরা বাইরে ফুটো করে দিই পানি দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এই দিক দিয়ে বের হয়ে যাওয়ার কাহিনীটা কি বা রহস্য কি? ওভারঅল কি এখান দিয়েও একটা চাপ আছে, চাপ যদি না থাকতো এখানে তো পানি কখনোই বের হতো না। একইভাবে এখানেও চাপ আছে, আবার এখানেও চাপ আছে, আবার নিচের দিকেও চাপ আছে, আবার উপরের দিকেও কি একটা চাপ আছে। তো দেখা গেছে যে এখানে চাপের যে দিকটা আছে কোনো একটা নির্দিষ্ট দিকে নয়, তাই হচ্ছে আমরা এটাকে ভেক্টর রাশি বলতে পারতেছি না। কারণ আমরা আগেও বলেছি যে ভেক্টর রাশির যে দিকটা থাকবে এটা যে কোনো একটা নির্দিষ্ট দিকে থাকবে, চতুর্দিকে কি এটা ছড়িয়ে ছিটে থাকতে পারবে না। অর্থাৎ দিকটা হচ্ছে চারোপাশে ছড়িয়ে ছিটে থাকতে পারবে না, চারোপাশে বা চারিদিকে হওয়ার কারণে আমরা চাপকে একটা কি ভেক্টর রাশি বলতে পারতেছি না, এটা একটা স্কেলার রাশি। তাহলে মূল রিজনটা কি? যে মূল রিজন হচ্ছে এটা, যে মূল রিজন হচ্ছে এটা, যে চাপের দিক কোনো নির্দিষ্ট দিকে নেই।
চারদিকে ছড়িয়ে, তাই হচ্ছে কি চাপ একটা স্কেলার রাশি। তো চাপের পরে আরো একটা আসে, যে আর একটা পপুলার প্রশ্ন হচ্ছে এটা, যে তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি। 2 নাম্বার হচ্ছে এটা, যে তড়িৎ প্রবাহ কেন স্কেলার রাশি এটা। তো দেখো, একইভাবে তড়িৎ প্রবাহ মানে তো বুঝছো হচ্ছে কারেন্ট যেটা আছে, বিদ্যুৎ আর কি। ধরো আমাদের এখানে একটা কারেন্টের তার আছে বা একটা বৈদ্যুতিক তার আছে, এখান দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এভাবে যাবে আই। কারেন্টকে আই দ্বারা প্রকাশ করে এভাবে। পড়বা যখন চলো তড়িৎ পড়বা, তখন দেখবা যে কারেন্টকে এভাবে প্রকাশ করে। এটা একটা তার, তারের মধ্যে দিয়ে এই দিকে কি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো দেখো তো এই তারটাকে তুমি যদি একটু বেন্ড করে দাও, বা একটা হচ্ছে আমরা যদি একটু বাঁকাই দিই, ধরো এভাবে বাঁকাই দিলাম, তখন কি কারেন্টটা এভাবে এখান দিয়ে ফ্লো হবে না, এভাবে কারেন্ট কি থামবে। দেখো বাসায় যে আমাদের লাইট ফ্যানের যে তার দেওয়া আছে, দেখো তারগুলা ঘরের এক কোণ হতে এক কোণায় বাঁকানো, বাঁকানো না, বাঁকানো কিন্তু হয়, সোজা কিন্তু অনেকগুলো হয় না, যে বোর্ড থেকে প্রথমে উঠলো এরপরে এক কোণা দিয়ে গেল। তো দেখা গেছে যে কি, যে তারের যে ডিরেকশনটা বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়ার পরে কি কারেন্ট ঠিক তার যেভাবে আছে ওভাবেই ফ্লো হচ্ছে। তো দেখো এখানেও তড়িৎ প্রবাহের যে দিকটা আছে এটা কোনো একটা নির্দিষ্ট দিকে নেই, অর্থাৎ তারকে যেভাবে রাখছি ঠিক একইভাবে কি কারেন্টটা ফ্লো হচ্ছে। তাই আমাদের তড়িৎ প্রবাহ কি স্কেলার। দেখো আমি কয়েকটা প্রশ্ন দেখাচ্ছি যে বোর্ডে কিভাবে প্রশ্নগুলো আসছে এমসিকিউতে। যেমন যেমন এখানে এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 24 আসছিল, দিনাজপুর বোর্ড 24 আসছিল, যে কোনটা লব্ধ রাশি। লব্ধ রাশি বলতে কি যৌগিক রাশি। দেখো আমরা তখন ওখানে পড়িয়েছি না, ওখান থেকে ওগুলো মুখস্থ রাখলে হচ্ছে। আমরা তখন মৌলিক রাশিগুলো মাথায় রাখছিলাম। তাহলে দেখো এখানে ক হচ্ছে কি লব্ধ রাশি বা যৌগিক রাশি। তো একইভাবে এগুলো হচ্ছে, এখানে পড়ানোর কিছু নাই, আমরা যা পড়িয়ে আসছি ওগুলো একটু মুখস্থ রাখবা, মুখস্থ রেখে এখানে হচ্ছে যে কি বের করে নিবা কোনটা কোনটা। তো এগুলোর আনসারটা হচ্ছে কমেন্টে জানাতে পারো, আমি হয়তো ভুল হলে তখন ঠিক করে দিব। এখানে এটা আছে, তারপর হচ্ছে যে আরো কিছু প্রশ্ন এগুলো, এরপরে আরো কিছু আছে এটা, তারপরে হচ্ছে এগুলো দেখতে পারো 10 নাম্বার 11তে আছে, চট্টগ্রাম বোর্ড 16তে আসছিল, ঢাকা বোর্ড 16তে। এরপর হচ্ছে আরো কিছু আছে এটা। তো এগুলো দেখে নিবা। হ্যাঁ, এই কয়টাই ছিল। তো এই ছিল আমাদের মূল আজকের পড়াশোনা। সামনের ক্লাসে হচ্ছে আমরা মাত্রা এবং একক নিয়ে পড়াশোনা করব। তো এই কয়দিন যা পড়াইছি এগুলো পড়তে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।